ওয়েলকাম ব্যাক টু সাবলাইম লার্নিং। সাবলাইম লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি থাকছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 অর্থাৎ 2021 সালে নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার সম্পূর্ণ সঠিক সমাধান উত্তরপত্র। মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় বাংলা, শ্রেণী অষ্টম অর্থাৎ অষ্টম শ্রেণী ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাংলা সাবজেক্টের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নের আনসার আজকে করে দেওয়া হবে। প্রশ্নগুলো আগে দেখে নাও। মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় বাংলা, এটা কিন্তু 2021-এর নতুন, কিন্তু এটা আগের বছরে না, এটা নতুন। এক, দেখো এখানে এমসিকিউ প্রশ্ন দিয়েছে, প্রশ্নগুলো দেখে নাও তোমরা আগে, আমি অ্যান্সার শিট পরে দেখাচ্ছি। দেখো প্রথম প্রশ্ন, ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিকে তুল্য নহে। এখানে ঘ হবে, মানে আতিথেয়তা বিষয়ে। 2, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। বক্তা হলেন, বক্তা এখানে কে? বক্তা সেকেন্দার। 3, পশ্চিমে কুদরত তরকারি দিয়ে ঠেকুমা খাই, এটা বলেছিল, মানে ট্রেনিদাকে এই কথা বলেছিল ক্যাবলা। মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম হলো সিলন। এবার দেখো প্রশ্ন, মানদাতার আমল থেকে চলে আসছে এমনি এরকম প্রশ্নগুলো তোমরা দেখে নাও একবার, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রশ্নটা অ্যান্সার শিট আমি দেখাচ্ছি একটু পরে। এবার আসছে দেখো ব্যাকরণ থেকে, আমাদের ব্যাকরণ থেকে অনেকগুলো দেওয়া হয়েছে। দেখো দল বিশ্লেষণ করো। দলটা আমি বিশ্লেষণ করে দেবো এবং তোমাদেরকে বলে দেবো দলটা কোনটা কী দল, মুক্তদল, রুদ্ধদল, সাধারণত এই দুটো দল বলে দেবো। এখন এই ছিল তোমাদের প্রশ্ন, এটাই তোমাদের প্রশ্ন। এবার অ্যান্সার শিট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হচ্ছি। উত্তরপত্র শুরুর পূর্বে তোমাদের বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং আমাদের চ্যানেলের পাশে থেকো। অ্যান্সারপত্র চলে আসি। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021, সাবজেক্ট বেঙ্গলি, ক্লাস 8। দেখো আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিকে তুল্য নহে, এখানে ড্যাশ বিষয় ছিল। 2 নম্বর, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। বক্তা হলেন সেকেন্দার। 3, পশ্চিমে কুদরত তরকারি দিয়ে ঠেকুমা খায়, টেনিদাকে এই কথা বলেছিল ক্যাবলা। 4, মাইকেল মধুসূদন দত্ত যে জাহাজে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম ছিল সিলন। এবার আমি 2-এরগুলো তোমাদের অ্যান্সার আমি দেখিয়ে দিচ্ছি, দুটো পার্টে করা হয়েছে। আগে আমি এইগুলো দেখেছি 4 নম্বরে, 4-এ এসে অর্থাৎ তোমাদের যে ব্যাকরণ পার্ট থেকে দেওয়া হয়েছে সেগুলো। দল বিশ্লেষণ করে চিহ্নিত করো। স্টেশন, দল কাকে বলে আমাদের আগে একটু জানতে। দল ইংরেজিতে যাকে বলা হয় সিলেবাল। এই দল আমরা এক কথায় বলবো যে আমাদের একবারের প্রচেষ্টায়, মানে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ক্ষুদ্রতম ধ্বনিকৃত, এই ক্ষুদ্রতম কি মানে ধ্বনি বলা হয়। তো দল কাকে বলা হয়? তো বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে, মানে একবারের প্রচেষ্টায় উচ্চারিত যেটুকু আমরা এক কথায় উচ্চারণ করতে পারি সেটাই হলো দল। যেমন দেখো স্টেশন, এখানে আমরা কতটা ভাঙতে পারি, এক কথায় আমরা ভাঙতে পারি মানেই আমরা ভেঙে ভেঙে বলতে পারি। দেখো স্টেশন, এর থেকে দেখো আমরা কিন্তু বেশি আর পারবো না। ই স হবে না, বা টে ও স ন হবে না, তাহলে স্টেশন। এখানে কিন্তু বর্ণ বিশ্লেষণ নয়, অনেকে হয়তো দল এবং বর্ণ ভুল করে ফেলে। দল বিশ্লেষণ আর বর্ণ বিশ্লেষণ আলাদা হবে। যেমন এখানে কিন্তু দল, তার জন্য হয়েছে, অর্থাৎ দল হবে একাধিক বর্ণ মিলে থাকতে পারে, কিন্তু বর্ণ বিশ্লেষণ যখন বলবে তখন প্রতিটি বর্ণ আলাদা আলাদা রূপ পাবে।
তাই দেখুন স্টেশন অর্থাৎ দুটি হবে রুদ্ধদল ইস এবং সন, আর টে হবে মুক্তদল। রুদ্ধদল ও মুক্তদল এই দল বিষয়ে জানতে হলে তোমরা কমেন্ট করবে, আমি আলাদা একটা ভিডিওতে দলটা সুন্দরভাবে বুঝিয়ে দেবো। অবশ্যই তাও একটু বলে রাখি যে মুক্তদল এবং রুদ্ধদল সাধারণত মনে রাখবে যে দলের শেষে স্বরবর্ণ থাকে বা স্বরধ্বনি থাকে তাকে বলা হবে মুক্তদল। অর্থাৎ একটা মনে রাখবেন যে যেই দলে একটি মাত্র বর্ণ থাকবে সেটাই হবে মুক্তদল। যেমন টে, এখানে টে আছে, দেখো শুধু ট আছে এটাই, আর একাধিক বর্ণ থাকবে সেটাই হবে রুদ্ধদল। দেখো ইস এবং সন, অর্থাৎ এক কথায় মনে রাখবে যে দলের শেষে স্বরবর্ণ থাকে তাকে মুক্তদল বলা হয় এবং যে দলের শেষে ব্যঞ্জন বর্ণ থাকে তাকে রুদ্ধদল বলা হয়। এরপর বাগুই আটি, বা গুই আ টি, দেখো এর চাইতে বেশি পারা যাবে না, বা গুই আ টি, তাহলে তিনটি মুক্তদল, দেখো বা আ আর টি, আর গুই হবে রুদ্ধদল। এরপর দর্শন মাত্র, দর্শন মাত্র, তিনটি হবে রুদ্ধদল, একটি মুক্তদল। ক্ষিপ্র হস্ত, তাহলে ক্ষিপ্র হস্ত, তাহলে দুটি মুক্তদল দুটি রুদ্ধদল। অদ্ভুত রকম, অদ্ভুত রকম, তাহলে তিনটি রুদ্ধদল একটি মুক্তদল। এবার আসি 4-2, অর্থাৎ তোমাদেরকে ওইখানেও ব্যাকরণ পাঠ থেকে এটাও যে উদাহরণ দিতে বলেছে কয়েকটি, এর যেমন মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম মানে মধ্যে স্বরের আগমন। দেখো মধ্য স্বরাগম, দেখো ভক্তি থেকে ভক্তি মানে ভ কয়তে এসে ভক্তি থেকে ভ কতে এসে ভক্তি, সেরকম ধর্ম থেকে ধর্ম, কর্ম থেকে করম, হর্ষ থেকে হরস, জন্ম থেকে জনম, দর্শন থেকে দর্শন থেকে দর্শন, মধ্যে একটা স্বরের একটা আগমন ঘটছে। দেখো এইটা একটু বুঝতে হয় যে স্বরের আগমন ঘটছে কিনা, একটু বিশ্লেষণ করলে ভালো হয়। যে ভক্তি ভ কয়ে তয় হস্যি আছে, কয়ে কিন্তু ক, ভ যোগ অ যোগ ক, আমরা যদি এভাবে যদি বর্ণ বিশ্লেষণ করতে যাই তাহলে দেখব যে চলে আসছে কয়ে তয় হস্যি, কিন্তু ক যোগ ত যোগ হস্যই আছে, কিন্তু এই পরে ভক্তি আছে এই ভক্তিটাতে কিন্তু ভ যোগ অ যোগ ক যোগ অ যোগ ত যোগ হস্যই আছে। মানে এখানে কয়ের পরে প্রথম ভক্তিতে কয়ের পরে ত মানে অ নেই, কিন্তু পরের ভক্তিতে কয়ের পরে অ আছে। এটাই এই কয়ের পরে যে অ আছে মানে আসলো, এটাই হলো মধ্যে স্বরের আগমন ঘটলো, তার জন্য এটাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম। আর এটাই কিন্তু এটাকে কিন্তু স্বরভক্তি বলা হয়, কেননা এই স্বরের প্রতি একটা ভক্তি দেওয়া হচ্ছে, স্বরের প্রতি একটা মানে অন্যরকম একটা যেন ভালোবাসার টান আসছে, মানে এখানে ভক্তি দিচ্ছি আমরা, স্বরকে একটু বেশি গ্রাহ্য করছি, এর জন্য মধ্য স্বরাগমকেই বলা হয় স্বরভক্তি। তো পরে দিয়েছে তোমাদের কয়েকটি স্বরভক্তির উদাহরণ অবশ্যই। তাহলে মধ্য স্বরাগম, যেহেতু মধ্য স্বরাগমের ওপর নামই কিন্তু স্বরভক্তি, তাই একই উদাহরণ দিয়ে দিয়েছি। দেখো ভক্তি থেকে ভক্তি, ধর্ম থেকে ধর্ম, কর্ম থেকে কর্ম, হর্ষ থেকে হর্ষ, জন্ম থেকে জন্ম, দর্শন থেকে দর্শন। এবার দিয়েছে অন্তস্থ অ শ্রুতি। অন্তস্থ অ শ্রুতি কয়েকটি উদাহরণ দিতে বলেছে। দেখো কে আ থেকে কে আ, কয়েকার আ, কে আ থেকে কয়েকার অন্তস্থ অয়ে আকারে আ, তাহলে অন্তস্থ অ আসছে। দেখো এখানে অ, এটা কিন্তু অ আ আছে, কে আ এটাও কিন্তু কে আ, এটাও কিন্তু কে আ, কিন্তু এটা অন্তস্থ অ, এটাই অন্তস্থ অ শ্রুতি। কে আ থেকে কে আ মানে একই উচ্চারণ, কিন্তু বানানটা একটু দেখে নিতে হবে, খেয়াল করতে হবে। সু কর থেকে সু অর, এরকম সু অর, তো কোরিয়া থেকে কোরি আ, মোয়া থেকে মোয়া, একই জিনিস কিন্তু আ আছে, পরে আছে কি অন্তস্থ অ, অন্তস্থয়ে আকারে আ, এ আ এবং এ আ সম্পূর্ণ আলাদা, এটা হচ্ছে অন্তস্থ অ শ্রুতি। তারপরে আছে অনন্য বা পারস্পরিক স্বরসঙ্গতির কয়েকটি উদাহরণ। দেখো পারস্পরিক মানে দুজনের প্রভাবে দুজনেই পরিবর্তিত হবে। দেখো যদু অন্তস্থ জ দয়সূত্র যদু, এই বানানটা ছিল
এটা কিন্তু পরিবর্তিত হলো, উভয়ের জন্য পরিবর্তিত হলো, দুজনই কিন্তু পরিবর্তন হয়েছে। দেখো জো দো, এরকম ধোকা থেকে ধুকো, দেখো দুটোই পরিবর্তিত। এরকম মোজা থেকে মুজো, দেখো দুটোই পরিবর্তন। আর এটাকে বলা হয় অনন্য স্বরসঙ্গতি বা পারস্পরিক স্বরসঙ্গতি। এর বাংলা প্রবাদ দিয়েছে তোমাদের 5টা। এই প্রবাদটা তোমাদেরকে মানে লিখতে হবে এবং একটি করে বাক্য লিখে দিতে পারলে সবথেকে ভালো হয়। দেখো, যার কর্ম তার সাজে অন্য লোকে লাঠি বাজে। তোমাদের প্রশ্ন দেওয়া আছে এটা, যার কর্ম তার সাজে অন্য লোকে লাঠি বাজে। তাহলে এটার অর্থ কি? এটার অন্তর্নিহিত বা গূঢ় অর্থ হলো যে কাজে যে অভ্যস্ত তার পক্ষেই সেটা সম্ভব। মানে যে কাজে যে পারদর্শী, দক্ষ, সেই কাজ কিন্তু তার দ্বারাই অতি সহজেই সম্ভব। বাক্য করেছে একটা, দেখো যে মা খুব সুন্দর রান্না করেন, তো রান্না করে লাভ নেই, কেননা যার কর্ম তার সাজে অন্য লোকে লাঠি বাজে। আমরা কিন্তু এই প্রবাদ প্রবচনগুলো সবাই বলে, প্রায় ক্ষেত্রে আমরা বলে থাকি। দেখো, আমার মা খুব রান্না করতে পারে ভালো, তাই আমার বোনকে এই কথা বলছি যে মা খুব সুন্দর রান্না করেন, তো রান্না করে লাভ নেই, কেননা যার কর্ম তার সাজে অন্য লোকে লাঠি বাজে। কেন? যে আমার মা এই কাজটায়, অর্থাৎ রান্না কাজটায় পারদর্শী। এরপরে 2 নম্বর, নুন আনতে পান্তা ফুরাই। অতি দারিদ্র বা দরিদ্র অবস্থায়, দারিদ্রের অবস্থা ও হতদরিদ্রের যে অবস্থা, সেই অবস্থাটা বোঝাতে কিন্তু এই কথা বা এই প্রবাদটি ব্যবহার করা হয়, যে নুন আনতে পান্তা ফুরাই। বাক্য একটা দেখো, রামবাবুর সংসারে দুবেলা ভাত জোটে না, তার উপর আবার তার মা কঠিন রোগে আক্রান্ত, এই যেন নুন আনতে পান্তা ফুরাই। এরপরে 3 নম্বর আসছে, গেও যোগী ভিক পাই না। দেখো, আমরা এই সমস্ত কথাগুলো কিন্তু সবাই বলে থাকি, এই প্রবাদ প্রবচনগুলো প্রায় ক্ষেত্রেই সবাই বলে থাকে বা শুনে থাকে। গেও যোগী ভিক পাই না, অতি ঘনিষ্ঠ ব্যক্তি বা বন্ধুর গুণের কদর করা হয় না। বাক্য করেছি দেখো, তামান্না খুব সুন্দর গান গাইতে পারলেও পাড়ার অনুষ্ঠানে তাকে ডাকা হয় না, কেননা গেও যোগী ভিক পায় না। 4, মারিত গন্ডার লুটিত ভান্ডার। এর গূঢ় অর্থ হলো যে কোনো বড় কাজের পরিকল্পনা করা। মারিত গন্ডার লুঠিত ভান্ডার, অর্থাৎ যে কোনো একটা বড় একটা কাজের প্ল্যান করা, পরিকল্পনা করা। বাক্য দেখো, মরিয়ম বছরের শুরু থেকেই মাধ্যমিক পরীক্ষার জন্য যেভাবে পড়াশোনা আরম্ভ করেছে, মনে হচ্ছে মারিত গন্ডার লুঠিত ভান্ডার। অর্থাৎ এই মেয়েটি যেভাবে পড়াশোনা শুরু করেছে, এটা দেখে আমরা এটা বলছে যে মনে হচ্ছে যে মারিত গন্ডার লুঠিত ভান্ডার, অর্থাৎ বড় কোনো একটা প্ল্যান আছে, হয় স্টার মার্ক নিবে, কিংবা ডিস্ট্রিক্টে কিংবা স্টেটে একটা র্যাঙ্ক করার একটা ইচ্ছা আছে, প্ল্যান আছে। এটা বোঝাতেই কিন্তু এই প্রবাদটি ব্যবহার করা হয়েছে। 5 নম্বর শেষ তোমাদের এখানে প্রবাদ প্রবচনের, যে এক হাতে তালি বাজে না, এক পক্ষের দোষে বিবাদ হয় না, মানে দুপক্ষের দোষে কিন্তু বিবাদ হয়, এটাই মেন অর্থ। এক হাতে তালি বাজে না। রহিম ও করিমের বিবাদে সকলে রহিমকে দোষ দিল, কিন্তু মনে রাখা উচিত যে এক হাতে তালি বাজে না। এরপরে যেখানে তোমাদের এখানে আনসার একটা করে দেওয়া আছে, 2-4 প্রশ্নটা তোমরা একটু লক্ষ্য করো। 2-4 অর্থাৎ প্রশ্নটা বলা হয়েছে, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন কথা বা মন্তব্য করেছিল? উত্তর দেখো, নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা বনভোজনের ব্যাপার নামক গল্পে টেনিদা ও তার বন্ধুদের সঙ্গে বনভোজনের খাবার সামগ্রীর আয়োজন নিয়ে আলোচনা হচ্ছিল বা খাবার সামগ্রীর আয়োজন চলছিল। ক্যাবলা বলেছিল যে কদরুর তরকারি দিয়ে ঠাকুমা খাই, বেশ সুন্দর লাগে, বেশ ভালো লাগে, খাসা লাগে, সুন্দর লাগে। এই কথা শুনে টেনিদা রাগে লাফিয়ে ওঠে এবং এ কথা বলে যে তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনায় ঝকমারি।
এই ছিল তোমাদের একটি পার্ট। আমি আরেকটা পার্ট বাকি অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি। এবার চলে আসি, দেখো দুইয়ের দাগে 1 নম্বর প্রশ্ন, যেটা বলা হয়েছে মানদত্তের আমল থেকে চলে আসছে এমনি রকম, কোন প্রসঙ্গে কবি এই কথা বলেছেন? এটা একদম তোমাদের প্রথম কবিতা, সেই কবিতা থেকে নেওয়া হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা। সেই কবিতার প্রশ্ন দেখো, মানদত্তের আমল থেকে চলে আসছে এমনি রকম। মানদত্তের আমল বলতে কী বোঝানো হয়েছে, তখন থেকে কি চলে আসছে? দেখো, উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে গ্রহণ করা হয়েছে। মানদত্তার আমল শব্দটির মধ্য দিয়ে সুদূর অতীত বা প্রাচীনকালের কথা বলা হয়েছে, বোঝানো হয়েছে। কবি বলেছেন যে কোনো মানুষ কাউকে ফাঁকি দিয়ে কার্যসিদ্ধি করতে চাইলে তাকেও কোনোদিন কখনো না কখনো ঠকতে হবে। নিজের স্বার্থসিদ্ধি করে লাভবান হতে চাইলে কোনোদিন না কোনোদিন তাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। সুদূর অতীত থেকেই এই রকমই, এটাই নিয়ম, এটাই চলে আসছে, এই কথাই বোঝাতে কবি এই উক্তিটি করেছেন। এরপরের প্রশ্ন চলে আসছে, দেখো প্রশ্ন এখানে বলেছে যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই, বক্তার এ কথা বলার কারণ কি? দেখো এটাই এখানে উত্তর। দেখো, আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই, এখানে দেখো উত্তরটা। প্রশ্নোদ্ধৃত অংশটির বক্তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পের আরব সেনাপতির। তিনি তার শিবিরে অতিথি হিসাবে আশ্রিত মূর সেনাপতিকে এই কথাগুলি বলেছেন। উভয় সেনাপতি কথাবার্তা চলাকালীন আরব সেনাপতি জানতে পারেন যে তার অতিথি মূর সেনাপতির নির্দেশেই একসময় আরব সেনাপতির পিতার মৃত্যু হয়। এ কথা জানার পরেও তাকে আরব সেনাপতি অতিথির মর্যাদা দিতে কুণ্ঠাবোধ করেননি। কিন্তু যে মুহূর্তে মূর সেনাপতি শিবির ত্যাগ করবেন, সে মুহূর্ত থেকে তিনি আর আরব সেনাপতির অতিথি থাকবেন না। তখন আরব সেনাপতি তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে মূর সেনাপতিকে হত্যাও করতে পারেন। এই বিষয়টি বোঝানোর জন্যই বক্তা আরব সেনাপতি মূর সেনাপতিকে উক্ত কথাগুলি বলেছিলেন। এরপরে আসছে দেখো, অ্যান্টিগন্স, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগন্স কোন ঔদ্ধত্য দেখিয়েছিল? ঔদ্ধত্য মানে একটা দুঃসাহস, যাকে বলা হয় দুঃসাহস দেখানো। দেখো এটা অ্যান্সার। অ্যান্টিগন্স একজন সাধারণ সেনাধ্যক্ষ হয়েও গ্রিক সম্রাট সেকেন্দারের সামনে গ্রিক সেনাপতি সেলুকাসকে বিশ্বাসঘাতক বলেছেন, আক্রমণও করেছেন। সম্রাটের অনুমতি না নিয়েই চন্দ্রগুপ্তকেও আক্রমণ করেছেন। একজন সম্রাটের সামনে একজন সেনাধ্যক্ষের এহেন আচরণ দুঃসাহস ছাড়া আর কিছুই নয়। যে ব্যবহার একজন সেনাধ্যক্ষের আচরণে প্রতিফলিত হওয়া প্রত্যাশিত, তা অ্যান্টিগন্সের আচরণে পরিলক্ষিত নয়। সম্রাট প্রথমবার অ্যান্টিগন্সকে নিরস্ত্র হওয়ার আদেশ দেওয়ার পর যখন দ্বিতীয়বার তাকে নাম ধরে সতর্ক করার চেষ্টা করেন, তখন অ্যান্টিগন্স ক্ষান্ত হন। সম্রাটের সামনে এই উদ্ধত আচরণের জন্য তিনি অনুতপ্ত হয়ে লজ্জার শির অবনত করেছিলেন। কিন্তু এটা এতদূর তোমাদেরকে না লিখলে হবে, তোমাদেরকে লিখতে হবে এই দুঃসাহস ছাড়া কিছুই নয়। হায়েস্ট হলে তারপর লাইনটা লিখবে যে ব্যবহার একজন সেনাধ্যক্ষের আচরণে প্রতিফলিত হওয়া প্রত্যাশিত তা অ্যান্টিগন্সের আচরণে পরিলক্ষিত নয়, এই নয় পর্যন্ত। এরপরের প্রশ্ন দেখো, মানে 2-এর 4, এটা আগে তোমাদেরকে বলে দিলাম। এবার 2-এর 5 নম্বর, কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে তাকাই। এই 2-এর 5 নম্বর প্রশ্ন এটা। কৌতূহলী হয়ে দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে তাকায়, চড়ুই পাখি চোখ কৌতূহল কেন? অ্যান্সারটা, আলোচ্য অংশটি কবি তারাপদ রায়ের একটি চড়ুই পাখি কবিতার থেকে গৃহীত। চড়ুই পাখি চঞ্চল স্বভাবের, এক মুহূর্তে স্থির থাকে না, তাই তার চোখেও সর্বদা চঞ্চল, সবসময় চারিদিক লক্ষ্য করে। আবার কখনো কখনো অবাক দৃষ্টিতে কবির দিকে তাকিয়ে থাকে, তাই কবি পাখিটার চোখ দুটিকে কৌতূহলী বলেছেন। এইটুকু লিখলেই হয়ে যাবে।
এরপর আসছে তোমাদের বড় প্রশ্ন, মানে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই 3-এর দাগে এই 4টি প্রশ্ন আছে, তাহলে তোমাদের প্রায় এখানে শেষ। সবুজ জামা কবিতার ভাববস্তু, অর্থাৎ ভাববস্তু বা মর্মকথা, মূল বিষয়বস্তু তোমাদেরকে লিখতে বলেছে। দেখো, বীরেন্দ্র চট্টোপাধ্যায় লেখা সবুজ জামা কবিতায় কবি তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মধ্য দিয়ে সবুজকে প্রকৃতি ও প্রাণের প্রতীক হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তোতাই গাছের মতোই সবুজ জামা পরে এক পায়ে দাঁড়িয়ে থাকতে চায়, অর্থাৎ সে সতেজ প্রাণসত্তায় ভরপুর এক জীবন পেতে চায়। কৃত্রিমতায় ভরা বাধা ধরা জীবন সে পছন্দ করে না বলেই সে স্কুলে গিয়ে অ আ ক খ শিখতে চায় না। নির্জীব বর্ণহীন পৃথিবী নয়, রং বেরঙের ফুল প্রজাপতিতে ভরা এক রঙিন প্রাণোচ্ছল পৃথিবীর স্বপ্ন দেখতে চায় তোতাই। গাছের মতোই সে চায় প্রকৃতির বুক অনায়াসে বেড়ে উঠতে। তার দিন যাপনের মধ্যে থাকবে না কোনো আরোপিত অভ্যাস, কিন্তু এই পৃথিবীর তথাকথিত বাস্তববাদী মানুষের দল চোখে গতানুগতিক চশমা লাগিয়ে তোতাইয়ের মতো বর্তমান প্রজন্মের এই ইচ্ছেগুলি উপলব্ধি করতে পারে না। তাই বড়রা ছোটদের এই সব ভাবনাকে ভুলিয়ে দিয়ে স্কুলে পাঠাতে চায়, শেখাতে চায় তাদের মতোই বাধা বলি। তাই এই কবিতায় চাইতো বলার পরেও একটা কিন্তু অব্যয়ের প্রয়োগ করেছেন কবি। তাই কবি চেয়েছেন যে বড়দের এই জটিল কৃত্রিম জীবন থেকে মুক্তি পেয়ে তোতাইয়ের মতো শিশুমান গাছের মতো সহজ, সুন্দর, সতেজ হয়ে সবুজ পৃথিবীর অংশ হয়ে উঠুক। এটুকু লিখলেই হয়ে যাবে। এরপরে তোমাদের যেটা দেখো, বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তার লেখা মেঘনাদ বধ কাব্য সম্পর্কে কিরূপ অভিমত ব্যক্ত করেছেন। এটা কিন্তু দেখো, এটাই অ্যান্সার হবে যে মেঘনাদ বধ কাব্য সম্পর্কে কি কথা বলা হয়েছে, এটাই। দেখো, মেঘনাদ বধ কাব্যটি মধুসূদনের জীবিতকালে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছিল। এ প্রসঙ্গে কবি বেশ কয়েকজন বিদেশি কবি ও কাব্যের কথা বলেছেন। কিছু কিছু সমালোচক মেঘনাদ বধ কাব্যের তুলনা করতে গিয়ে তাকে বিখ্যাত কবি মিল্টনের থেকে উৎকৃষ্টতর বলে মতামত দিয়েছেন। আবারও কেউ কেউ মেঘনাদ বধ কাব্যকে কালিদাসের সমতুল্য বলে ব্যাখ্যা করেছেন, কিন্তু কবি সে কথায় কর্ণপাত করেননি। তার মতে কাব্যটি কালিদাসের কাব্যের কাছাকাছি হতে পারে, ভার্জিল কিংবা তাসোর সমতুল্য হতে পারে, কিন্তু মিল্টনের কাব্যের সঙ্গে তার তুলনা অসম্ভব। কালিদাস, ভার্জিল কিংবা তাসো এরা সবাই এই নশ্বর পৃথিবীর কবি, কাব্য ভুবন এদের পার্থিব, কিন্তু মিল্টনের কাব্য স্বর্গীয়, কোনো দোষ কিংবা সমালোচনার ছায়া সেখানে পড়তে পারে না। শুধু তাই নয়, মেঘনাদ বধ কাব্য এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে বহু হিন্দু নারী এই কাব্য পড়ে চোখে জল ফেলেছিলেন। সুতরাং মেঘনাদ বধ কাব্য যে কতটা জনপ্রিয় হয়ে উঠেছিল তা রাজনারায়ণ বসুকে লেখা চিঠির মাধ্যমে আমরা জানতে পারি, আর এটাই বলতে চেয়েছিলেন। এরপর আসছে, দেখো তোমাদের যেটা বলা হয়েছে এরপরে প্রশ্ন, যে পরবাসী কবিতায় শেষ 4টি পংক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার তাৎপর্য বিশ্লেষণ করো। এটা দেখো, শেষ 4টি অংশে যে জিজ্ঞাসা, মানে শেষ 4টি লাইনে বা চরণে যে প্রশ্নবাচক মানে প্রশ্ন ব্যবহার করা হয়েছে, কোশ্চেন মার্ক ও প্রশ্ন চিহ্ন ব্যবহার করা হয়েছে, সেটার গুরুত্ব কী সেটা বলতে চেয়েছেন। দেখো, শেষ স্তবকে প্রতিটি পংক্তির শেষে কবি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছেন, অথচ কবিতাটির প্রথম 4টি স্তবকে একটি পংক্তিতেও কবি এই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেননি। আসলে প্রথম 4টি স্তবকে যে সমস্যাগুলির কথা বলেছেন কবি, শেষ স্তবকে সেগুলি প্রশ্নের আকারে পাঠকের সামনে তুলে ধরে পাঠকের আত্মজিজ্ঞাসাকে জাগিয়ে তুলতে চেয়েছেন। এইটুকু লিখলে হয়ে যাবে। অবশ্যই তোমরা পুরোটাই পড়বে, পুরোটাই লিখবে। মানুষের অসহায়তা, প্রকৃতিকে অস্বীকার করার অনিবার্য প্রবণতা, মানুষের নির্বাচনের যন্ত্রণা নিয়ে অন্তহীন পথ চলার সীমাহীন ক্ষোভ কবি এভাবেই প্রকাশ করেছেন। এখানেই
এই কবিতার শেষ স্তবকে বিরাম চিহ্ন ব্যবহারের সার্থকতা, এটুকু তোমরা লিখবে, ব্যাস হয়ে যাবে। এরপরে তোমাদের শেষ প্রশ্ন, পথ চলতি রচনায় লেখকের রাতের অভিজ্ঞতা, অর্থাৎ পুরো এক কথায় এই গল্পটির মূল বিষয়বস্তুটাই বলা হয়েছে এখানে। দেখো, পাঠ্য পথ চলতি গল্পে লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1928 খ্রিস্টাব্দে শীতকালের ট্রেনে যাত্রার বর্ণনা করেছেন। তার বাস্তব জীবনের অভিজ্ঞতা এই গল্পের মূল বিষয়বস্তু। লেখক তার শ্বশুরালয় গয়া থেকে 3য় শ্রেণীর টিকিট নিয়ে দেহরাদুন এক্সপ্রেসে চড়ে রওনা দিয়েছিলেন। তার গন্তব্যস্থল ছিল কলকাতা। ট্রেনে অসম্ভব ভিড় থাকায় লেখকের পক্ষে কোনো শ্রেণীর কামরাতে জায়গা করে নেওয়ার সুবিধা হচ্ছিল না। পুরো ট্রেনটি পর্যবেক্ষণের পর লেখকের চোখে পড়ে 3য় শ্রেণীর একটি খালি কামরা। সেখানে কাবুলিওয়ালাদের দাপট চলছে। তাদের দাপটের ভয়ে কেউ সেই কামরার দিকে এগোচ্ছে না, এমনকি রেলের কর্মচারী পুলিশও কাছে ঘেঁষতে চাইছে না। লেখক ঠিক করলেন যে সেই কামরাতেই উঠবেন এবং তিনি তার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই কামরায় ওঠার কথা ভাবলেন। তার প্রধান অস্ত্র হিসাবে কাজ করল ফার্সি ভাষা। ফার্সি ভাষা হলো কাবুলিদের সরকারি ভাষা। ফার্সি ভাষা জানা মানুষদেরকে কাবুলিওয়ালারা খুবই শ্রদ্ধা করে। সেই পথ ধরেই লেখক তার মনের বাসনা পূরণ করলেন ও কাবুলিওয়ালারা ফার্সি জানা বাঙালি বাবুকে শ্রদ্ধার সঙ্গে তাদের হিসেব নিকেশ রাখার কর্মচারী পরিচয় দিয়ে তাদের সঙ্গে চলার ব্যবস্থা করল। যাত্রাপথটি লেখকের কাছে অত্যন্ত সুখকর হয়ে উঠেছিল। অপরিচিত ভিনদেশি বন্ধুদের সঙ্গে লেখক গানে গজলে মেতে উঠেছিলেন। কাবুল বৃদ্ধর মুখে বরিশালী ভাষা শুনে লেখকও মুগ্ধ হয়েছিলেন। এই ট্রেন যাত্রার কথা লেখকের আজও মনে আছে। এই ছিল তোমাদের আজকের ভিডিওর মূল বিষয়। আশা করব ভিডিওটি থেকে তোমরা অনেক উপকৃত হয়েছ। আর যদি উপকৃত হয়ে থাকো তাহলে সত্যি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।